হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360। রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 2011 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব জিলেটের। তো ভিডিও শুরুর আগে বলতে চাই, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর টার্ন অন দ্য বেল নোটিফিকেশন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আমি বলতে চাই যে আমার চ্যানেলে অলরেডি 2011 আগে 2010, 2009 এবং 2008 সালের ইভিএসের প্রশ্ন করানো আছে। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো কমেন্টে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, তোমরা অবশ্যই দেখো। তো আজকে 3 নম্বর পার্ট অর্থাৎ 2011 সালের প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান ইজ সেকেন্ডারি পলিউট্যান্ট? তো সেকেন্ডারি পলিউট্যান্টের আগে প্রাইমারি পলিউট্যান্ট কী, সেকেন্ডারি পলিউট্যান্ট কী আমাদের জেনে নিতে হবে। তো প্রাইমারি পলিউট্যান্ট ইজ অ্যান এয়ার পলিউট্যান্ট এমিটেড ডাইরেক্টলি ফ্রম এ সোর্স। তো প্রাইমারি পলিউট্যান্ট বলতে বলতে চাইছি এয়ার পলিউট্যান্ট যেটা এমিট করে ডাইরেক্টলি ফ্রম এ সোর্স। কোনো ধরো কোনো কাঠ জ্বলছে, কোনো কয়লা জ্বলছে, সেখান থেকে ডাইরেক্টলি যদি কোনো এয়ারকে পলিউট করে কোনো এলিমেন্ট, সেটা হচ্ছে প্রাইমারি পলিউট্যান্ট। আর সেকেন্ডারি পলিউট্যান্ট ইজ নট ডাইরেক্টলি এমিটেড অ্যাজ সাচ বাট ফর্ম হোয়েন দ্য পলিউট্যান্টস অর্থাৎ প্রাইমারি পলিউট্যান্টস রিয়্যাক্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ প্রাইমারি পলিউট্যান্ট যখন অ্যাটমসফিয়ারের সাথে রিয়্যাক্ট করে অন্য কিছু হয়ে যায়, অন্য কিছু এলিমেন্ট তৈরি হয়ে যায়, অন্য কোনো গ্যাস হয়ে যায় তৈরি, তখন সেটা আবার এনভায়রনমেন্টকে ক্ষতি করে। তো সেটা হচ্ছে সেকেন্ডারি। এখানে একটা এক্সাম্পল দেখো লেখা আছে, এক্সাম্পল অফ এ সেকেন্ডারি পলিউট্যান্ট ইনক্লুডস ওজোন হুইচ ইজ ফর্মড হোয়েন হাইড্রোকার্বনস or bracket HC and nitrogen oxide NOx combine in the presence of sunlight, NO2, which is formed as NO combined with oxygen in the air, and acid rain, which is formed when sulfur dioxide and nitrogen oxide react with water. তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এরা সব সেকেন্ডারি। তো এখানে সেকেন্ডারি এলিমেন্ট পার্টিকুলেট ম্যাটার হবে না, SO2 হবে না, তো এখানে হবে হচ্ছে HNO3। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে নাইট্রিক অ্যাসিডের এখানে দেখো এখানে আমি একটা নোট লিখেছি, নাইট্রিক অ্যাসিড ইজ অ্যান সেকেন্ডারি পলিউট্যান্ট ফর্ম ইন দ্য ট্রপোস্ফিয়ার প্রাইমারিলি ফর্ম অক্সিডেশন অফ NOx। দেখো NOx NO প্লাস NO2 যোগ করে NOx হয়েছে, এমিটেড ফ্রম ভেহিকেল টেল পাইপস অ্যান্ড আদার কম্বাসন সোর্স, এক্সাম্পল পাওয়ার জেনারেশন। তো আশা করি তোমরা বুঝতে পারলে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, হুইচ ওয়ান ইজ মোস্ট রেসপন্সিবল ফর ডিপ্লেশন ফর স্ট্র্যাটোস্ফেরিক ওজোন লেয়ার? তো এখানে বলতে চাইছে যে কোন গ্যাসটা অর্থাৎ কোন এলিমেন্টটা ওজোন লেয়ারে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দায়ী। তো এখানে তো প্রত্যেকটাই বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দায়ী। দেখো এখানে তিনখানা গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস, অপশান বি, অপশান সি আর অপশান ডি। দেখো CO2 গ্রিন হাউস গ্যাস, CH4 মিথেন গ্যাসও গ্রিন হাউস গ্যাস, আর CFC তো গ্রিন হাউস গ্যাস বটেই। কিন্তু এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে ক্ষতি করে যেটা, সেটা হচ্ছে অপশন সি, CFC গ্যাস। CFC গ্যাসের ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বনস। তো এখানে ক্লোরোফ্লুরোকার্বনস কি, এখানে একটা ছোট নোট আমি তোমাদের লিখে দিয়েছি, তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়তে পারো। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি, ESP ইজ ইউজ টু কন্ট্রোল। দেখো ESPর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার। এটা এক ধরনের ফিল্টার যেটা এয়ারের সঙ্গে রিলেটেড, এইটুকু মনে রাখো। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্লাই অ্যাশকে কিন্তু কন্ট্রোল করে। এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় যেখানে চুল্লি থাকে। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ রিলিজ ফ্রম বার্নিং অফ ফসিল ফুয়েল? আচ্ছা, এখানে ফসিল ফুয়েলের কথা বলেছে, অর্থাৎ মাটি নিচে থেকে যে আমরা ফুয়েলগুলো পেয়ে থাকি, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, তো সেগুলোকে বার্ন করলে অর্থাৎ পোড়ালে এখানের মধ্যে কোনটা উৎপন্ন হয় না? দেখো কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হয় সবাই জানে, সালফার ডাইঅক্সাইডও হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, কিন্তু অপশান সি কপার ডাইঅক্সাইড কপার ডাইঅক্সাইড নয়, কপার অক্সাইড কিন্তু হয় না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন, ইউট্রপিকেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। দেখো ইউট্রপিকেশনটা তোমাদের আগে প্রথম জেনে নিতে হবে। তো ইউট্রপিকেশন হচ্ছে এক্সেসিভ রিচনেস অফ নিউট্রিয়েন্টস ইন এ লেক অর আদার বডি অফ ওয়াটার। তো এখানে বলতে চাইছি এক্সেসিভ রিচনেস অর্থাৎ বেড়ে যাওয়া অত্যাধিক নিউট্রিয়েন্টস ইন এ লেক অর আদার বডি অফ ওয়াটার। লেকেতে এবং ওয়াটার বডির পুকুরে ইত্যাদি বা যে কোনো জলাধারে যদি কোনো রকম গাছগাছরা এবং আরও বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস যদি বেড়ে যায়, পানা, কচুরিপানা এই সমস্ত যদি বেড়ে যায়, তখন কি হয়, প্ল্যান্ট যথেষ্ট বেড়ে গেল পুকুরে, তার জন্য কী হবে, সেটা অক্সিজেন ডিম্যান্ড করবে।
তো এর জন্য অক্সিজেনের ডিম্যান্ড বেড়ে যাবে জলেতে এবং জলটা দূষিত হবে। তো যাই হোক, এটা হচ্ছে ওয়াটার পলিউশনের সাথে রিলেটেড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 61, ইউএএসবি ট্রিটমেন্ট সিস্টেম ইজ। দেখো, ইউএএসবি ট্রিটমেন্টের আগে তোমাদের ইউএএসবি জিনিসটা কী জেনে নিতে হবে। এটা এক ধরনের টেকনোলজি, যেটার ফুল ফর্ম আমি বলে দিচ্ছি, আপফ্লো অ্যানারোবিক স্লাজ ব্ল্যাঙ্কেট। অ্যাকচুয়ালি এটা রিলেটেড হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের সাথে, অর্থাৎ যে জল থাকে যেগুলো ওয়েস্ট ওয়াটার, সেগুলোকে ট্রিটমেন্টের সাথে রিলেটেড। তো যখন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হয় তখন অ্যারোবিক এবং অ্যানারোবিক দুটো পদ্ধতিই থাকে, সেখানে পরপর স্টেপ থাকে। তো এটা যখন অ্যানারোবিক ট্রিটমেন্টটা চলে তখন এটা ইউএএসবি ট্রিটমেন্ট, মানে এই টেকনোলজিটা ওর সাথে রিলেটেড। আশা করি তোমরা বুঝতে পারলে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, কিছু কিছু প্রশ্ন আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে যার ডেপথে ঢুকতে গেলে তোমাকে অনেক বেশি পড়তে হবে। তো তার থেকে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে তোমাদের কিছু কিছু প্রশ্নের অ্যান্সার মুখস্থ রাখা, যাতে তোমরা পরীক্ষায় ইমিডিয়েটলি দাগ করে, অর্থাৎ ইমিডিয়েটলি অ্যান্সার করে তোমরা নেক্সট প্রশ্নে চলে যেতে পারবে। আর যদি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা সময় বাঁচাতে পারো, সেই সময়টা তোমরা অন্য সাবজেক্টে দিতে পারবে, লাইক ম্যাথে যথেষ্ট সময় লাগে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যদি তুমি 15টার মধ্যে 10টা অন্তত অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু অনেক লাভ। তো যাই হোক, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার টু আন্ডারস্ট্যান্ড সারফেস ওয়াটার কোয়ালিটি ইজ। দেখো, কিছু কিছু কম্পোনেন্ট আছে বা কিছু কিছু টার্ম আছে যেগুলো ওয়াটার সারফেস বা ওয়াটারের সঙ্গে রিলেটেড, কোয়ালিটি বা ওয়াটার কতটা দূষিত নয় তার ওপর সঙ্গে রিলেটেড। তো যেমন ডিও, বিওডি, এই সমস্ত যে টার্মগুলো আছে এগুলো কিন্তু ওয়াটার কোয়ালিটির সঙ্গে রিলেটেড। তা তুমি এখানে দেখতেই পাচ্ছ যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিও। তো আমি তোমাদের জন্য একটা নোট বানিয়েছি ছোটো, সেই নোটটা তোমরা দেখে নাও। তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে এই নোটটা তোমরা লিখে নিতে পারো। তো আমি কিছুটা পড়ে দিচ্ছি। ডিজলভ অক্সিজেন ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার অফ ওয়াটার কোয়ালিটি ইন স্ট্রিমস, রিভার্স অ্যান্ড লেকস। তো নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। Coming to the question number 64, the World Environment Day celebrated on. Option B is the right answer, 5th June. এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, এই কদিন আগেই গেছে 5th জুন। তোমরা সকলেই জানো যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল সেদিনকে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য টার্বিডিটি অফ এ স্ট্রিম রিফ্লেক্টস ইটস। তো একটা স্ট্রিম বলতে এখানে ধরো কোনো স্রোত বা কোনো নদী বোঝাচ্ছে। তো সেখানে টার্বিডিটিটা কী রিফ্লেক্ট করে? তো টার্বিডিটি কি তোমাদের আগে জেনে নেওয়া উচিত। টার্বিডিটি হচ্ছে, আমি পড়ছি দেখো, টার্বিডিটি ইজ এ মেজার অফ রিলেটিভ ক্লিয়ারিটি অফ এ লিকুইড। ইট ইজ অ্যান অপটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার অ্যান্ড ইটস এ মেজারমেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট ইজ স্ক্যাটার্ড বাই দ্য মেটেরিয়াল ইন দ্য ওয়াটার হোয়েন এ লাইট ইজ শাইন থ্রু দ্য ওয়াটার স্যাম্পেল। অর্থাৎ বলতে চাইছে, কোনো ওয়াটার স্যাম্পেলের ভেতর দিয়ে যখন কোনো লাইট পাঠানো হয়, সেই লাইটটা কতটা স্ক্যাটার করছে, অর্থাৎ কতটা ছড়িয়ে পড়ছে, সেটার ওপর ডিপেন্ড করে যে সেই জলটা বা সেই ওয়াটারটা কতটা ক্লিয়ার। মানে বলতে চাইছে যে জলের ভিতরে কি কিছু মিশে আছে কিনা সেটা দেখা, কতটা মিশে আছে। তো তোমরা অপশান বিটাই হবে, সাসপেন্ডেড সেডিমেন্ট লোড। দেখো, এটাই হবে, তার কারণ হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তো সিওডির মধ্যে পড়ে, এটা নয়। দেখো, টোটাল ডিজলভ সলিড হবে না, তার কারণ হচ্ছে টোটাল ডিজলভ সলিড বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো সলিড জলেতে সম্পূর্ণভাবে মিশে গেছে, সেই সলিড কখনোই জলেতে কোনো রিফ্লেকশান করবে না আলো পাঠালে। তো তোমরা বুঝতেই পারছো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাসপেন্ডেড সেডিমেন্টস লোড। তো নেক্সট প্রশ্ন, দ্য বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড টেস্ট ইজ অ্যান ইনডাইরেক্ট মেজার অফ। দেখো, বিওডির কথা বলেছে এখানে। তো বিওডি কী মেজার করে? বিওডি মেজার করেছে, দেখো, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কী জিনিস? ধরো কোনো পুকুর বা কোনো নদী বা কোনো ওয়াটার বডিতে যখন কোনো প্ল্যান্টস, অ্যালগি এগুলো সমস্ত বেড়ে যায়, তখন সেই জলেতে অক্সিজেনের ডিম্যান্ডও বেড়ে যায়। এবার অ্যালগি প্ল্যান্টস বাড়তে থাকলে জলেতে জল অনেকটা পলিউটেড হয়ে পড়ে, সেটা কিন্তু বোঝায়। তো এখানে তুমি বুঝতেই পারছো যে অর্গ্যানিক কন্টেন্ট সেই জলেতে বা সেই ওয়াটার বডিতে কতটা আছে, সেটা কিন্তু বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড থেকে বোঝা যায়। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য অর্গ্যানিক কন্টেন্ট। এখানে একটা ছোট নোট আছে, তোমরা পড়ে নিতে পারো বিওডির ওপরে। ভিডিওটা পজ করে তোমরা যদি চাও এটা খাতায় ঢুকে নিতে পারো। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, দ্য এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস ইন সয়েল আর। দেখো, এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস বলেছে। মাইক্রোনিউট্রিয়েন্টস কি? যেগুলো তোমার গাছের গ্রোথের জন্য সবথেকে বেশি এসেন্সিয়াল, সেই এলিমেন্টগুলোকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টস। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার,
পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন। তোমরা এনপিকের কথা শুনে থাকবে, কোনো জমিতে যা আমরা জমিতে আমরা যে বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি, সেই সারের প্যাকেটের গায়ে দেখবে এনপিকে লেখা থাকে। তো পটাশিয়াম, ফসফরাস আর নাইট্রোজেনকেই বোঝায় সেগুলো। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিনিউয়েবল রিসোর্সেস। এখানে বলেছে রিনিউয়েবল রিসোর্সেস কী? রিনিউয়েবল রিসোর্সেস হচ্ছে দেখো যে রিসোর্সেস কোনো দিন ফুরোবে না বা যে রিসোর্সেস রিনিউ করা সম্ভব, পসিবল। তো দেখো এখানে আমি অপশানগুলো আগে দেখে নিই। অয়েল অবশ্যই ফুরিয়ে যাবে, একদিন না একদিন মাটির তলা থেকে তুলতে তুলতে ফুরিয়ে যাবে। অপশান বি আয়রন ওর, আকরিক, লৌহ আকরিক, একদিন না একদিন লৌহ আকরিক ফুরোবে পৃথিবীতে, অসীম নয় বা ইনফিনিটি নয়। তো এখানে বাকি অপশানগুলো দেখে যেটা মনে হচ্ছে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে নান অফ দি অ্যাবাভ নেই। তো বাকিগুলো তো অবশ্যই নয় রিনিউয়েবল, তাহলে সিটাই হবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কাম টু দ্য কোশ্চেন নাম্বার 69, দ্য নয়েজ লেভেল ইজ মেজার্ড ইন টার্ম অফ। তোমরা সবাই জানো যে কত ডেসিবেল আওয়াজ হচ্ছে, এটা একটা মাপে ডেসিবেল দিয়ে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেসিবেল। তো ডেসিবেল কি, এখানে আমি একটা ছোটো নোট তোমাদের দেখাচ্ছি। দেখো এই নোটটা তোমরা ভিডিওটা পজ করে চাইলে টুকে নিতে পারো। তো আমি একটু পড়ে দিচ্ছি। দ্য ডেসিবেল ইজ এ লগারিদমিক ইউনিট ইউজ টু মেজার সাউন্ড লেভেল। তো তোমরা আশা করি বুঝে গেছো, সাউন্ড লেভেল বা নয়েজ লেভেল ডেসিবেল দিয়ে মাপা হয়। তো যার শর্ট ফর্ম হচ্ছে স্মল ডি আর ক্যাপিটাল বি পরপর লেখা হয়, ডিবি। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Coming to the question number 70, presence of fecal coliform in surface water indicate. দেখো এখানে ক্যালিফর্ম বলতে এক ধরনের ব্যাকটেরিয়া বোঝায় যেটা মানুষের ইন্টেস্টাইনে থাকে। তো যেটা ওয়াটার বডির পাশে যদি কোনো মানুষ টয়লেট করে থাকে, তো সেই ওয়াটার বডির সাথে সেই জলের সাথে মিশে গিয়ে জলকে পলিউটেড করে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কন্টামিনেশন বাই সুয়েজ। তো সুয়েজ হচ্ছে এখানে অপরিত্যক্ত জল, যেগুলো ব্যবহার করার পর যেটা জলের অবস্থা হয়ে যায়, মানে ক্লিন না, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সব মিশে থাকে। তো কন্টামিনেশন ঘটে, তার মানে বলতে চাইছে যে জলের সাথে এই সুয়েজের কন্টামিনেশন ঘটছে, সেটা জলের সারফেসে দেখা এই ফেকাল ক্যালিফর্মের প্রেজেন্সে তোমরা বুঝতে পারবে। এটা খুবই বাজে ব্যাকটেরিয়া যেটা জলকে যথেষ্ট পরিমাণে পলিউট করে। তো এখানে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, এটা দেখলে তোমরা বুঝতে পারবে টোটাল ক্যালিফর্ম, ফেকাল ক্যালিফর্ম অ্যান্ড ইকোলাই জিনিসটা কী। তোমরা ভিডিওটা পজ করে এই জিনিসটা দেখতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভিডিও শেষের আগে বলতে চাই যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। তার ভিডিও যদি তোমরা দেখতে চাও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রশ্নের সাথে। ততক্ষণ বাই।